বেসিক স্পোকেন ইংলিশ ক্লাস একদম জিরো লেভেল থেকে ইংরেজি বলতে শিখুন। আজকের ক্লাসটা তাদের জন্য যারা একদম নতুন ইংরেজি বলতে শুরু করেছে তাদের জন্য, আর যারা মনে মনে ঠিক করেছে এবার ইংরেজিটা ভালোভাবে শিখবে বা শিখতে চাও, তাহলে আজকের ক্লাসটা বা আজকের ভিডিওটা তাদের জন্য। আজকের ক্লাসটা মন দিয়ে দেখো আর শুনো। আমি 20 দিনে একটা কোর্স করাবো, সেটাকে ফলো করে, তাহলে ইংরেজিটা একটু না হোক অল্প হলেও তোমরা বুঝতে পারবে। হ্যালো ডিয়ার, ওয়েলকাম টু জেকে স্টাডি স্কুল 24/7। সবাইকে স্বাগত আজকের ক্লাসে, আজকের ভিডিওতে। আমি হলাম বনশ্রী ম্যাম, তোমাদের জন্য নিয়ে এসেছি যেই ক্লাসটা যেটা ইংরেজি বলতে গেলে জানা উচিত। আমি বলতে চাইছি যে যেইগুলো ইংরেজিটা জানলে তুমি ইংরেজিটা ভালোভাবে বুঝতে পারবে, যেমন বেসিক ইংলিশ গ্রামার। ইংরেজিটা তোমরা জানতে গেলে বা বলতে গেলে প্রথমে তোমাদের ইংরেজি গ্রামারটা যে পার্টগুলো জানা উচিত তা সহজভাবে তোমরা বুঝতে পারো, তার জন্য আমি এই বেসিক ইংলিশ গ্রামারটা নিয়ে এসেছি। এরপর ডেলি ইউজ ইংলিশ ওয়ার্ড আমরা শিখবো, যে শব্দগুলো প্রতিদিন আমরা ব্যবহার করি, এতে আমাদের ভোকাবুলারিটা অনেকটা স্ট্রং হয়ে যাবে। নেক্সট ডেলি ইউজ ইংলিশ সেন্টেন্সটা এখানে ইম্পর্টেন্ট। এখানে আমরা শিখবো যে ইংরেজিতে ব্যবহার করার সময়, যে ইংরেজি কথা বলার সময় যে সেন্টেন্সগুলো আমাদের দরকার লাগে, সেই বাক্যগুলো সহজে সব জায়গায় ব্যবহার করতে পারি এমন সব বাক্যগুলো, এগুলো আমরা আজকে দ্রুত ইংরেজি বলতে সাহায্য করবে। চলো শুরু করা যাক। শুরু করার আগে ফিডব্যাক হিসেবে অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে জানাও, আর পারলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও ভিডিওটা, যাতে করে ইংরেজি শিখতে তোমাদের মতো তাদের হেল্প হবে। আর এই চ্যানেল নতুন চ্যানেল জেকে স্টাডি স্কুল 24/7 সাবস্ক্রাইব লগে বেল আইকনটি অন করতে একদম ভুলো না, যাতে করে নতুন নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব লগে বেল আইকনটি অন করে রাখো। চলো শুরু করা যাক। প্রথমে কি আছে? প্রথমে আছে বেসিক ইংলিশ গ্রামার। বেসিক ইংলিশ গ্রামার, যেখানে আমি আপনাকে শেখাবো পার্সন। কারণ পার্সন এটা না জানলে ইংরেজিটা ভালোভাবে বুঝতে অসুবিধা হবে। তাই প্রথমে পার্সন কয় প্রকারে হয় এবং কোথায় কোথায় আমরা ইউজ করতে হয়। পার্সন কয় প্রকার হয়? পার্সন 3 প্রকারে হয়: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এই ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সনকে আমরা 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। এই 2 ভাগে আমরা পার্সনটাকে ব্যবহার করে থাকি। তোমাদেরকে বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে অবশ্যই এটা কমেন্ট করতে পারো। তো পার্সনটা কখন আমরা সিঙ্গুলার হিসেবে ব্যবহার করি, কখন আমরা প্লুরাল হিসেবে সাবজেক্ট অনুযায়ী আমরা ইউজ করে থাকি, এটা সবার আগে জানতে হবে। যেমন প্রথমে ফার্স্ট পার্সন আমরা আই মানে কি? আই হচ্ছে আমি। মি মানে কি? আমাকে। মি আমাকে। মাই মানে আমার। মাই আমার। মিন মানে আমার। মিন মানে আমার। মাইসেলফ মানে আমি নিজে। আই যে ফার্স্ট পার্সন, মানে আমি বলতে চাইছি যে প্রথমে যে মানে আমি বলছি, তাহলে আমি হচ্ছে ফার্স্ট পার্সন, আমি যাকে বলছি সে হচ্ছে সেকেন্ড পার্সন। এখানে ফার্স্ট পার্সন কী হবে? যেমন আই, মি, মাই, মাইন্ড, মাইসেলফ। ওকে, এবার পার্সনের মধ্যে আবার সেকেন্ড পার্সন কী হবে? সেকেন্ড পার্সন সিঙ্গুলারের মধ্যে হবে ইউ। ইউ মানে হচ্ছে তুমি বা আপনি। ইউ মানে হচ্ছে তুমি বা আপনি, বা ইউর আপনার। ইউর আপনার। ইউ বা ইউরকে আমরা অনেক সময় সিঙ্গুলার থেকে অনেক সময় প্লুরাল হিসেবে আমরা ইউরকে ব্যবহার করি সেকেন্ড পার্সন হিসেবে। তো এটা পরে বুঝতে পারবে। নেক্সট থার্ড পার্সন, যেমন হি, শি, ইট, ইটস, ইটসেলফ, হিম, হিজ, হার, হাজ, হারসেলফ। এগুলো সিঙ্গুলার নাম্বার। তো হি মানে সে বা তিনি, এটা পুরুষের ক্ষেত্রে বসে। সে বা তিনি, এটা মহিলার ক্ষেত্রে বসে। সি বসে মহিলার ক্ষেত্রে, আর হি বসে পুরুষদের ক্ষেত্রে। মেল ফিমেল। ওকে, ইট মানে এটা। ইটস এর। ইটসেলফ নিজে নিজে। ইটসেলফ নিজে নিজে। হিম মানে হচ্ছে তাকে। হিম তাকে। হিস মানে হচ্ছে তার। হার মানে কি? হার মানে হচ্ছে তার। হার্স মানে তার। হিসেলফ মানে হচ্ছে সে নিজে। হিসেলফ মানে সে নিজে। এই প্রত্যেকটা ফর্ম কিলাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এটাকে আমরা কি বলছি? ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এবার আমরা এগুলো সিঙ্গুলার নাম্বার প্লুরাল ফার্স্ট পার্সন প্লুরাল কি হয়, সেকেন্ড পার্সন প্লুরাল কি হয়, থার্ড পার্সন প্লুরাল কি হয়। প্রথমে কি আছে? ফার্স্ট পার্সন প্লুরাল কি আছে? উই মানে কি? আমরা। আজ মানে আমাদের বা আমাদেরকে। আওয়ার মানে আমাদের। আওয়ারসেলফ আমরা নিজেরাই। আওয়ারসেলফ আমরা নিজেরাই। এগুলো হলো ফার্স্ট পার্সন প্লুরাল। এবার সেকেন্ড পার্সন প্লুরাল কি? ইউরসেলফ মানে কি? তোমরাই বা তোমরা নিজেরা। ইউরসেলফ তোমরা বা তোমরা নিজেরা। ইউটা কিন্তু ফার্স্ট পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে ইউজ করা হয়, ফার্স্ট পার্সন প্লুরালের ক্ষেত্রে অনেক সময় আমরা ইউজ করে থাকি। তো এটা দুইটা নিয়ে অনেক কনফিউশন থাকে, এটা নিয়ে পরে আমরা আলোচনা করব। এখন কি আছে? থার্ড পার্সন প্লুরাল ফর্ম কি আছে? দে মানে কি? তারা। তারা। দেম তাদের। দেয়ার তাদের। দেমসেলফ নিজেরাই। নিজেরাই। এই চারটা ভালোভাবে বুঝে নাও। ওই চারটা বুঝে নিলে ইংরেজি বলতে গেলে সঠিকভাবে তোমরা বলতে পারবে এবং বুঝতে পারবে। তো আমরা এবার শিখে নিলাম পার্সন সম্বন্ধে। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন কী কী আছে, প্লুরাল সিঙ্গুলার সবটাই আমরা বুঝে নিলাম। আর এগুলো ভালোভাবে মনে রাখা হলে পরে কিন্তু ইংরেজি শিখতে অসুবিধা হবে না, এগুলো সহজ মনে হবে। এছাড়া ইংরেজি বাক্য গঠন করতে গেলে এগুলো ছাড়া কিন্তু অসম্ভব। তাই এই ছোটো ছোটো বিষয়গুলো প্রথম থেকে শেষ পর্যন্ত শিখে নিন, তাহলে পরে আর অসুবিধা হবে না, পরে সঠিকভাবে ইংরেজি বলতে তোমার অসুবিধা হবে না। আচ্ছা, তোমাদের কাছে প্রশ্ন, এগুলো শিখলে কি ইংরেজি শেখা হয়ে গেল? না,
এদের সাথে কিছু নিয়ম শিখতে হবে, তাহলেই তবে আপনি ইংরেজিটা বলতে পারবেন এবং বুঝতে পারবেন। চলো এদের ব্যবহারে কিছু নিয়ম শিখে যাক। মানে আমি বলছি যে এই সাবজেক্টগুলোর সাথে হেল্পিং ভার্ব কী কী বসবে প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে এবং ফিউচার টেন্সে, তো এগুলো নিয়েও আমরা শিখে নিই। যেমন প্রেজেন্ট টেন্সে আয়ের সাথে হেল্পিং ভার্ব হিসেবে বসবে এম আর হ্যাভ। এম আর হ্যাভ কইলাম শুধুমাত্র আয়ের সাথেই হয়। আর যদি আইকে পাস্ট টেন্স হিসেবে আমরা ব্যবহার করে থাকি তখন হেল্পিং ভার্ব কী হবে ওয়াজ আর হ্যাড। ওয়াজ আর হ্যাড যখন আমরা পাস্ট টেন্স ইউজ করবো আই সাবজেক্টটাকে তখন কইলাম বসবে। যদি আর ফিউচার টেন্সে ইউজ করি তখন কী হবে হেল্পিং ভার্ব উইল হ্যাভ। উইল হ্যাভ ফিউচার টেন্সের সাথে হবে। নেক্সট এবার প্রেজেন্ট টেন্সে ইউ উই দে এই সাবজেক্টগুলো যখন আমরা ব্যবহার করব তখন হেল্পিং ভার্ব হবে আর হ্যাভ বিন। ওকে, আর হ্যাভ বিন, ক্লিয়ার। আর পাস্ট টেন্সে ইউজ করবো যখন তখন হবে হয়ার হ্যাড বিন, হয়ার হ্যাভ বিন ইউ উই দের সাথে। ওকে, এবার ফিউচার টেন্সে ইউজ করলে কী হবে হেল্পিং ভার্ব উইল হ্যাভ, উইল হ্যাভ ইউ উই দের সাথে। ওকে, ক্লিয়ার। এগুলো ছিল সেকেন্ড পার্সন। এবার থার্ড পার্সন কী আছে হি শি ইট যে কোনো নাম যখন আমরা প্রেজেন্ট টেন্সে ইউজ করবো তখন হেল্পিং ভার্ব হবে ইজ হ্যাজ বিন, ইজ হ্যাজ বিন। ওকে, যদি পাস্ট টেন্সে ইউজ করি ওয়াজ হ্যাভ বিন, ওয়াজ হ্যাড বিন। ওকে, আর ফিউচার টেন্সে যদি আমরা ইউজ করে থাকি হি শি ইট তখন আমরা হেল্পিং ভার্ব হিসেবে ইউজ করব উইল হ্যাভ, উইল হ্যাভ। এই চারটা ভালোভাবে মনে রেখে দাও, কারণ এগুলো কখনো ভুল করা যাবে না। এখানে যদি ভুল ফেলো তাহলে আপনার বাক্য তৈরি ভুল হয়ে যাবে, তার সাথে বাক্যের অর্থ ভুল হয়ে যাবে। এটা ছিল বেসিক ইংলিশ গ্রামার, তাই এইগুলো ছাড়া ইংরেজি বলা সম্ভব নয়। তাই এই চারটা খুবই ইম্পর্টেন্ট, এতে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন, তবে আপনি ইংরেজি সঠিকভাবে বলতে পারবেন। এবার আমরা শিখব ইংরেজি শব্দ তৈরি করতে যে শব্দগুলো আমরা প্রতিদিন ব্যবহার করি। মানে বলছি যে আজকে আমরা 40টি বেশি শব্দ আমরা শিখব, যেটা ইংরেজি বলতে গেলে প্রতিদিন আমরা ব্যবহার করি। অবশ্যই এগুলো শেখেন, কারণ এই 20 দিনে আমরা তেরো শব্দ বেশি আমরা শিখব, যেগুলো আমরা সব জায়গায় ব্যবহার করে থাকি, যেমন স্কুল, কলেজ, অফিস, যেখানে আমরা সবসময় বলে থাকি। আর এগুলো না বাড়ালে, ভোকাবুলারিটা যদি না বাড়ো তাহলে ইংরেজি বলাটা সম্ভব নয়। তো প্রথমে কি আছে আক্স মানে কি জিজ্ঞাসা বা জিজ্ঞাসা করা, আক্স জিজ্ঞাসা। বার্থ মানে স্থান করা, স্থান করা। ব্লো মানে ধনু, ব্লো মানে ধনু। বাই মানে কি কেনা, বাই কেনা। ক্লেপ মানে হাততালি বা হাততালি দেওয়া, ক্লেপ মানে হাততালি। ক্লাইম্ব মানে হচ্ছে আরোহণ, আরোহণ। ক্লোজ মানে বন্ধ। কুক মানে হচ্ছে রান্না করা। স্ক্রল মানে হচ্ছে হামাগুড়ি দেওয়া। স্কাই মানে হচ্ছে কান্না। এই শব্দগুলো আমরা সবসময় কখনো না কখনো ব্যবহার করি প্রতিদিনের জীবনে, তাই এগুলো মন দিয়ে দেখুন আর শুনুন। কাট মানে হচ্ছে কাট মানে কি কাটা। ডান্স মানে হচ্ছে নাচা। ডিগ মানে খনন করা। ডাইভ মানে কি ডুব দেওয়া। ড্রিম মানে স্বপ্ন দেখা। ড্রিঙ্ক মানে পান করা। ইট মানে হচ্ছে খাওয়া। ফাইট মানে কি লড়াই। ওকে, ফ্রাই মানে হচ্ছে উড়া। কিপ মানে হচ্ছে দেওয়া। গো মানে হচ্ছে যাওয়া। হেল্প মানে কি সাহায্য করা। হিট মানে হচ্ছে ঘৃণা করা। হুপ মানে কি আশা করা। জাম মানে কি চাপ দেওয়া। নাও মানে কি জানা। লুক মানে তাকানো। লক মানে কি চাবি। একটা কিন্তু লুক আর একটা হচ্ছে লক। লাফ মানে কি হাসা। লিসেন মানে শোনা। ওপেন মানে হচ্ছে খোলা। প্রিন্ট মানে রং করা। প্লে মানে খেলা বা বাজানো, খেলাও বলতে পারি, অনেক সময় বাজানোর ক্ষেত্রে আমরা প্লে ইউজ করে থাকি, তো দুটোর ক্ষেত্রে আমরা প্লে ইউজ করে থাকি। রিড মানে কি পড়া। রাইপ মানে চড়া। সিউ মানে কি সেলাই করা। সেক মানে কি ঝাঁকুনি দেওয়া। সিং মানে কি গান করা। স্মেল মানে গন্ধ নেওয়া। স্নোর মানে কি নাক ডাকা। স্টেক মানে গাধা করা। স্ট্যান্ড আপ মানে কি দাঁড়াও। টক মানে কথা বলা। থিঙ্ক মানে ভাবা। থু ওয়ে ছুঁড়ে ফেলে দেওয়া।
থ্রু ওই মানে কি ছুঁড়ে ফেলে দেওয়া। টার্ন অফ মানে কি বদ্ধ করা, টার্ন অফ বদ্ধ করা। টার্ন অন হলে কি হবে, টার্ন অন হলে যে চালু করো, টার্ন অন চালু করো। ওয়েট মানে অপেক্ষা করা, অপেক্ষা করা। ওয়েস্ট মানে ধোয়া, ধোয়া। ওয়াচ মানে ঘড়ি বা দেখা, ওয়াচ ঘড়ি অথবা দেখা, দুইভাবেই বলতে পারি। উইন মানে জয় করা, জয় করা। রাইট মানে হচ্ছে লেখা, লেখা। হ্যালো ডিয়ার, প্রথমে আমরা কি শিখলাম, বেসিক ইংলিশ গ্রামার। এরপর ডেলি ইউজ ইংলিশ ওয়ার্ড, মোস্ট কমন কিছু ওয়ার্ড আমরা শিখলাম। এবার আমরা শিখবো ডেলি ইউজ ইংলিশ সেন্টেন্স। এটা আমরা প্রতিদিনে কিছু বাক্য আমরা ইউজ করে থাকি ডেলি লাইফ ইউজ করার সময়, এগুলি শিখবো। এর আগে আমরা শিখে নেব কীভাবে বাক্য তৈরি করতে হয়, কীভাবে আমরা বাক্যটা তৈরি করব। কারণ সেটা না জানলে তোমরা সঠিকভাবে ইংরেজি বাক্য তৈরি গঠন করতে পারবে না, যার ফলে ইংরেজি ভুল হওয়ার চান্সটা থেকেই থাকে। তাই আমি প্রথম দিন থেকে ইংরেজি সঠিকভাবে শিখতে শুরু করতে এখানে আমি শেখাবো প্রথমে ভার্ব, তারপর অবজেক্ট দিয়ে কীভাবে বাক্য তৈরি করতে হয়, তাহলে আপনি বুঝতে অসুবিধা হবে না। এরপরে তুমি নিজে থেকেও বাক্য তৈরি করতে পারবে। প্রথমে কি আছে, বয়েল দ্য এগ মানে কি ডিম সিদ্ধ করো, বয়েল দ্য এগ। বয়েল করলাম এখানে বার্ফ, তাই মনে রাখো বয়েল বার্ফ। প্রথমে বার্ফ, তারপরে অবজেক্ট, যা থাকে অবশ্যই সেগুলো হচ্ছে অবজেক্ট। দ্য এগ মানে এটা অবজেক্ট, ডিমটা সিদ্ধ করো মানে বয়েল দ্য এগ। নেক্সট কি আছে, নেক্সটে সেম চাপিয়ে নিয়ে এসো, বিং দ্য কি। বিং করলাম বাউল, তা চাপিয়ে নিয়ে এসো, বিং দ্য কি। এটা পরিষ্কার করো, ক্লিন ক্লিন করলাম বাউল, করলাম অবজেক্ট, ক্লিন এটা পরিষ্কার করো। এখানে থাকো, স্টে হিয়ার, এখানে থাকো, স্টে হিয়ার। আমাকে সাহায্য করো, হেল্প মি। আমাকে সাহায্য করো মানে কি, হেল্প মি। জামা কাপড় ধুয়ে ফেলো, ওয়াশ দ্য ক্লথ মানে জামা কাপড় ধুয়ে ফেলো। টিভি চালু করো, সুইচ অন দ্য টিভি মানে টিভি চালু করো। তোমার নাম কি, রাইট ইজ ইউর নেম মানে তোমার নাম কি। একটু আগে আমরা শিখলাম কিভাবে ছোটো বাক্য তৈরি করা যায়, সেখানে শুধুমাত্র ভার্ব আর অবজেক্ট বা আদার ওয়ার্ড ব্যবহার করা হয়েছে। এরপর আমরা শিখব কিভাবে একটা কমপ্লিট বাক্য তৈরি করা যায়, যেখানে আমি ভার্ব আর অবজেক্টের সাথে সাবজেক্ট ব্যবহার করে আমরা শিখব। তার সাথে শিখব টেন্সের কিছু নিয়ম, তবে একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি করা হয়। এখানে আমি একটা সেন্টেন্স নিয়ে সেখানে সেই সেন্টেন্সটিকে সমস্ত টেন্সে ব্যবহার করে দেখাবো, তা অর্থ কীভাবে ব্যবহার হয়, সমস্ত টেন্সের স্ট্রাকচার কীরকম হবে, যাতে খুব সহজে বুঝতে পারো, যাতে টেন্সে নিয়ে সহজে তুমি বুঝতে পারো, কোনো অসুবিধা না হয়, তার জন্য আজকে বেসিক টেন্সটা দেখাবো। আর এর সাথে তোমরা শিখবে টেন্সের স্ট্রাকচারটা কীরকম হবে, সাবজেক্টটা কীরকম হবে, সেটা সবটা বুঝতে পারবে। চলো শুরু করি। সিম্পল প্রেজেন্ট টেন্স, সেন্টেন্সের স্ট্রাকচারটা কী হবে, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। তার মানে প্রথমে সাবজেক্টের সাথে তারপর ভার্বকে বসাতে হবে এবং এরপর অবজেক্ট বসাতে হবে। তাহলে একটা বাক্য তৈরি হতে হলে প্রথমে কী লাগে, তিনটে জিনিস লাগে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যেমন আমি ভাত খাই, আই ইট রাইস। আমি ভাত খাই মানে কি হবে, আই ইট রাইস। এখানে আই হইছে সাবজেক্ট আর ভার্ব হইছে এখানে রাইস, আর অবজেক্ট কি, অবজেক্ট হচ্ছে আদার ওয়ার্ড। রাইস হচ্ছে অবজেক্ট বা আদার ওয়ার্ড। এই বাক্যটা আমি যদি পাস্ট টেন্সে ইউজ করে থাকি, তখন সেন্টেন্সের স্ট্রাকচারটা কী হবে, এর অর্থ কী হবে, চলো দেখে নিই। পাস্ট টেন্সে যদি নেই, সিম্পল পাস্টকে নেই, তখন সাবজেক্ট, তখন করলাম ভার্ব ওয়ান হবে না, ভার্ব টু হবে প্লাস অবজেক্ট। সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্ম বসেছিল, যখন আমরা পাস্ট টেন্সে করব তখন ভার্ব টু মানে ভার্বের সেকেন্ড ফর্ম বসবে। এটি কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে, কারণ এটি কিন্তু পাস্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সে ছিল আমি ভাত খাই, কিন্তু পাস্ট টেন্সের ক্ষেত্রে আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। এখানে এট করলাম, পাস্ট টেন্সে এট হয়ে গেছে। ওকে, আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। নেক্সট সিম্পল ফিউচার টেন্সের স্ট্রাকচারটা কী হবে, সাবজেক্ট বসাতে হবে, তারপর উইল বসাতে হবে, প্লাস ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে। ভার্ব ওয়ান মানে করলাম ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ড। এখানে করলাম অবজেক্ট বা আদার ওয়ার্ড, লাস্টে যেটা থাকে সেটা হচ্ছে অবজেক্ট আমরা বলি বা আদার ওয়ার্ডটা বলি। যেমন আমি ভাত খাই, আই উইল ইট রাইস। এখানে করলাম সাবজেক্টের মানে হচ্ছে আই, এখানে সাবজেক্ট আই, তারপর করলাম উইলকে নিয়ম হিসেবে আমরা বসালাম, তারপর ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ড। এখানে রাইস করলাম অবজেক্টও আমরা বলি বা আদার ওয়ার্ডও আমরা বলতে পারি। নেক্সট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, স্ট্রাকচারটা কী হবে, সাবজেক্ট বসাতে হবে, তারপর সাবজেক্ট অনুযায়ী এম ইজার প্লাস ভার্ব ফোর বা ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে প্লাস অবজেক্ট বা আদারওয়াইজ বসাতে হবে। যেমন আমি ভাত খাচ্ছি, সেই সেন্টেন্সটাকে সিম্পল প্রেজেন্ট টেন্সে আমি বলেছিলাম যে আমি ভাত খাই, যে বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে আমি ভাত খাচ্ছি, তখন ইংলিশটা হবে আই এম ইটিং রাইস। এখানে আমি দিকে এখানে এম বসানো হয়েছে, যদি এখানে সে থাকতো বা হি সি ইট হতো, তাহলে
হেল্পিং ভার্ব অন্য কিছু বলতো, যেমন সে ভাত খাচ্ছে, তখন কি হবে? হি ইজ ইটিং রাইস, হি ইজ ইটিং রাইস। নেক্সট, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সেন্টেন্সের স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ওয়াজ হয়ার প্লাস ভার্ব ফোর বা ভার্বের সাথে আইএনজি যোগ করে প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ড। এখানে আমি ভাত খাচ্ছিলাম, আমি ভাত খাচ্ছিলাম কন্টিনিউয়াস টেন্সে কী হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কী আছে? আমি ভাত খাচ্ছি, সেই সেন্টেন্সটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যখন নিয়ে গেলাম, আমি ভাত খাচ্ছিলাম, তখন কী হবে? আই ওয়াজ ইটিং রাইস, আই ওয়াজ ইটিং রাইস। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্সের স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্ব ফোর অথবা ভার্বের সাথে আইএনজি যুক্ত প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ড। যেমন আমি ভাত খেতে থাকবো, কী হবে ইংলিশটা? আই উইল বি ইটিং রাইস, আই উইল বি ইটিং রাইস। আর কন্টিনিউয়াস টেন্সে তোমাদের সবচেয়ে মনে রাখতে হবে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, এর কিছু তোমাদের মনে রাখতে হবে। নেক্সট, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সেন্টেন্সের স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। যেমন এক্সাম্পল, আমি ভাত খাচ্ছি, আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস, ইট এট ইটেন। ভার্বের থার্ড ফর্ম এখানে ইটেন বসানো আছে। নেক্সট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্সের স্ট্রাকচারটা এরকম হবে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। এখানে সাবজেক্টের সাথে হেড করলাম, সব সাবজেক্টের সাথে বসে। যেমন আমি ভাত খাচ্ছিলাম, কি হবে? আই হ্যাড ইটেন রাইস, আই হ্যাড ইটেন রাইস। এখানে মনে রাখতে হবে হেড করলাম, সব সাবজেক্টের সাথে হেড বসে। নেক্সট, ফিউচার পারফেক্ট টেন্স এর স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। যেমন আমি ভাত খেতে থাকবো, আই উইল হ্যাভ ইটেন রাইস, আই উইল হ্যাভ ইটেন রাইস। পারফেক্ট টেন্সে তোমাদের সবসময় মনে রাখতে হবে এখানে ভার্ব বসে, যে ভার্বের থার্ড ফর্ম সবসময় বসে, ভার্ব থ্রি মানে যে ভার্বের থার্ড ফর্ম সবসময় বসে, তোমাদের এটা মনে রাখতে হবে। হ্যালো ডিয়ার, যদি আপনাদের কোনো টেন্স নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলে যে টেন্সের যে ক্লাসটা আছে বা ভিডিওটা আছে সেটা অবশ্যই একবার দেখে নিন। এটা এখানে খুব সহজভাবে বোঝানো আছে যাতে টেন্স নিয়ে কোনো সমস্যা না হয়। তাও যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে বলো। আজকে আমরা শিখলাম প্রথমেই বেসিক ইংলিশ গ্রামার, প্রথমে বেসিক ইংলিশ গ্রামারের পাঁচজন সম্বন্ধে, এরপর ডেইলি ইউজ ইংলিশ ওয়ার্ড। তারপর আমরা শিখলাম হাউ টু মেক সেন্টেন্স, আমরা কীভাবে সেন্টেন্স তৈরি করবো, তার স্ট্রাকচারটা কী হবে তাই সেই সম্বন্ধে আমরা জানলাম। তারপর শিখলাম বেসিক টেন্স সম্বন্ধে, টেন্সের সাহায্যে কীভাবে বাক্য তৈরি করতে হয় সেই সম্পর্কে আমরা জানলাম। হ্যালো ডিয়ার, ভিডিওটা শুরু করার আগে যদি ফিডব্যাক হিসেবে অবশ্যই লাইক বা কমেন্ট করে না থাকো, অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে জানো। আর পারলে ভিডিওটা শেষ করার পর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। এই চ্যানেলের নতুন চ্যানেল জেকে স্টাডি স্কুল 24/7 সাবস্ক্রাইব লোকে বেল আইকনটি অন করতে একদম ভুলো না। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ক্লাসে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার সাথে ইংরেজি শিখতে থাকো।